বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমাদের এই অনুষ্ঠানের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী। প্রথমেই আমি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানে আমন্ত্রিত আমার সামনে উপস্থিত সকল অতিথিবৃন্দ, বিএনপির বিভিন্ন জোনাল কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা এবং আমন্ত্রিত সাংবাদিক ভাইরা, মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ 2016 সালের 18ই জানুয়ারি, আগামীকাল 19শে জানুয়ারি বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী। 1936 সালের 19শে জানুয়ারি বগুড়া জেলার বাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এই মানুষটি। শহীদ জিয়া আমাদের মাঝে খুব বেশি দিন সশরীরে বেঁচেছিলেন না, বেঁচেছিলেন মাত্র ৪৫ বছর। আজকের এখানে যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে কিছু কিছু ব্যক্তি হয়তো উপস্থিত আছেন যারা সশরীরে সেই মানুষটিকে দেখেছিলেন। আমি যতটুকু জানি, এখানে উপস্থিত আজকে আমাদের অনুষ্ঠানের সভাপতি জনাব মালিক সাহেব, উনি একটু আগে আমাদের এখানে এক বক্তা সিদ্দিক সাহেব বোধহয় বলে গেলেন হিজবুল বাহারের কথা। মালিক সাহেব আমাকে বলছিলেন যে ওই হিজবুল বাহারের সেই অনুষ্ঠানে মালিক সাহেব উপস্থিত ছিলেন। এরকম নিশ্চয়ই আরও কয়েকজন আছেন যারা সেই মানুষটিকে ওই অনুষ্ঠানে না হলেও অন্য বিভিন্ন জায়গায় বা অনুষ্ঠানে সেই মানুষটিকে দেখেছিলেন। কিন্তু এই ৪৫ বছর বয়সের মধ্যে যে যতটুকু সময় উনি দেশ এবং জনগণের কাছে কাজ করেছিলেন, সেই সময়টা সমগ্র দেশের ইতিহাসে এবং দেশের বহু মানুষের কাছে আজও স্মরণীয় হয়ে আছে। শুধু স্মরণীয় হয়ে নাই, বাংলাদেশের কোটি কোটি মানুষের কর্মপ্রেরণায় অম্লান হয়ে থাকে এবং আছে। উপস্থিত সকল আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকে এই যে একটি স্বাধীন এত অল্প সময়ে ওনার রাজনৈতিক জীবন যদি আমরা পর্যালোচনা করি, খুব বেশি নয়, অ্যাবাউট 4 থেকে 5 বছর ম্যাক্সিমাম সময়। এই এত অল্প সময়ের মধ্যে আমরা কি দেখি, এর আগের কিছু একটু সময় বিবেচনা যদি করি, তাহলে দেখা যায় পৃথিবীর বুকে একটা স্বাধীন রাষ্ট্র, সেই রাষ্ট্র গঠনে তার ভূমিকা দেখি একটি আধুনিক ও গণতন্ত্র রাষ্ট্র হিসাবে বিশ্ব দরবারে বাংলাদেশকে সফলভাবে প্রতিষ্ঠিত করা বা তুলে ধরা। বিশ্বের ইতিহাসে এই ধরনের মানুষের সংখ্যা কিন্তু খুবই কম, এবং সেই কম সংখ্যক মানুষের মধ্যেই শহীদ জিয়া স্থান করে নিয়েছেন। এবং সেই অল্প সংখ্যক মানুষের মধ্যে যে শহীদ জিয়া, সেই শহীদ জিয়ার হাতে গড়া দলের সৈনিক আমরা সকলে আজ এখানে উপস্থিত। প্রতিটি দায়িত্বে, প্রতিটি কর্মেই তিনি ছিলেন সফল। 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী স্বাধীনতাকামী জনগণের উপরে যখন সশস্ত্র হামলা চালায়, তখন তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দ অত্যন্ত ব্যর্থ হয় স্বাধীনতার ঘোষণা দিতে। স্বাধীনতাকামী জনগণের এমনই এক বিপদসংকুল পরিস্থিতিতে 26শে মার্চ প্রথমেই শহীদ জিয়াউর রহমান বলেন উই রিভোল্ট, এবং নিজেকে অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। 1971 সালের
10ই এপ্রিল মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র যে কয়টি বিষয় গৃহীত হয়েছিল তার আগ পর্যন্ত জিয়া রহমানই ছিলেন মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট। অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে একটি স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠা রাষ্ট্রপতির গৌরব অর্জন করেছিলেন। স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় অস্ত্র হাতে যুদ্ধ করেছিলেন। স্বাধীন রাষ্ট্রের সেনাবাহিনীর প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছিলেন সেনাবাহিনীকে সন্ত্রাসী রক্ষী বাহিনী প্রভাবমুক্ত একটি সুশৃঙ্খল ও পেশাদার বাহিনী হিসাবে গড়ে তুলতে। একজন সামরিক কর্মকর্তা হয়েও সময় এবং পরিস্থিতির প্রয়োজনে রাজনীতিতে এসে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন। বাংলাদেশের বর্তমানে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা তিনি। বাংলাদেশের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট হওয়ার গৌরব অর্জন করেছিলেন শহীদ জিয়া। তিনি আধুনিক বাংলাদেশের রূপকার। তারই সময় বাংলাদেশ তলাবিহীন ঝুড়ির অপবাদ গুছিয়ে বিশ্ব দরবারে সম্মানজনক ও ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠিত করে। দেশ স্বাধীনের পরে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অন্ধকারে পতিত বাংলাদেশকে আলোর পথে নিয়ে এসেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাই জিয়াউর রহমানের স্বীকৃতি জনগণের আদালতে। সেজন্যই আমরা দেখি জনগণ যখনই নিরপেক্ষভাবে ভোট দেবার বা রায় দেবার সুযোগ পেয়েছে তখনই তারা রায় দিয়েছে বা ভোট দিয়েছে ধানের শীষ তথা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলের পক্ষে। এ কারণেই জনগণই বিএনপির ভরসা। এ কারণেই বিএনপির চলমান আন্দোলন নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। বিএনপি বিশ্বাস করে জনগণের আদালতের রায়। তবে জনগণের আদালতে প্রত্যাখ্যাত আওয়ামী লীগ এবং তাদের দোসররা কিন্তু এখন অনেকগুলো খারাপ কাজের মধ্যে আরেকটি খারাপ কাজে লিপ্ত। কি সেটি হচ্ছে শহীদ জিয়ার ইমেজকে ক্ষুণ্ণ করতে আদালতকে ব্যবহার করা। প্রিয় নেতৃবৃন্দ, আমি আগেও বলেছি, এখনো বলছি, রাজনৈতিক বিষয়গুলোকে আদালতে নিয়ে যাওয়া অত্যন্ত বড় ভুল। ইতিহাসের গতিপথ আদালত দ্বারা নিয়ন্ত্রণ করা অপচেষ্টা ঐতিহাসিক কোনো ঘটনার নিরপেক্ষ বর্ণনাকেই শুধুমাত্র বাধাগ্রস্ত করে। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, গত 11ই জানুয়ারি আমরা দেখলাম বাংলাদেশে রং হেডেড শেখ হাসিনা এক জনসভায় বলেছে, এর আগে কিছু বক্তা বিষয়টি বলে গেছেন। আমরা দেখলাম রং হেডেড শেখ হাসিনা বলেছে আদালত নাকি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলকে অবৈধ ঘোষণা করেছে, তাই বিএনপিও নাকি অবৈধ। আমি পর্যায়ক্রমিকভাবে এই বিষয়গুলোর উপরে আপনাদের সামনে আজকে সংক্ষেপে আলোচনা করব। তবে এখানে আমাদের সিনিয়র সহসভাপতি, যুক্তরাজ্য বিএনপি সিনিয়র সহসভাপতি যেই বক্তব্যটি বলে গেছেন, একইভাবে বলতে হয় যে এই যে বাংলাদেশের আদালত, এই আদালতই এক সময়, যে সময় শেখ হাসিনা নিজেই ক্ষমতায় ছিল, সেই সময় এই আদালত সে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তাকে রং হেডেড ওমেন বলে আখ্যা দিয়েছিল, যা সমগ্র বাংলাদেশের 17-18 কোটি মানুষ সকলেই সেদিন দেখেছে, আজও যেটি সকলে জানা আছে। সাংবাদিক ভাইরা, নিজ নিজ ক্ষেত্রে সফল কৃতিত্বমান ব্যক্তিত্ব যাদের জীবন ও কর্ম জাতীয় জীবনে ইতিবাচক
প্রভাব বিস্তার করে। রাষ্ট্রীয় উদ্যোগে সেই সব গুণীজনদের প্রতি বছর 2টি পদক দেওয়া হয়। আপনারা কি জানেন কি কি সেই পদক? কেউ কি বলতে পারবেন? জি, কে বলেছেন? গুড, বসো, ভেরি গুড। 21শে পদক এবং স্বাধীনতা পদক। এইবার কারো কি ধারণা আছে বা জানা আছে কবে থেকে এই পদক দুটি, কোন বছর থেকে এই পদক দুটি চালু হয়? সময়, সাল যদি কোন রকম ধারণা থাকে। ইয়েস মিস্টার মামুন। 1977 সাল থেকে। 1977 সাল থেকে স্বাধীনতা পদক এবং 21শে পদক চালু হয়। এই 2টি পদকই প্রবর্তন করেছিলেন মুক্তিযোদ্ধা বীরুত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বলে। তাদের কাছে, সমগ্র জনগণের কাছে প্রশ্ন রইল যে এই পদক দুটো আগে কেন ইন্ট্রোডিউস করা হলো না? 1977 সালের 6-7 বছর আগে দেশ স্বাধীন হয়ে গিয়েছিল, কেন অতদিনও করা হলো না? প্রিয় নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা, বিশেষ করে বিএনপির নেতাকর্মীদের স্মরণে রাখার জন্য আমি আরেকটি কথা এখানে আপনাদের সামনে উপস্থিত করছি। তরুণ প্রজন্মের নেতাকর্মীদের সামনে কিছু ঐতিহাসিক সঠিক তথ্য তুলে ধরতে যাচ্ছি। একই সাথে 1975 সালের এই জানুয়ারি মাসের 25 তারিখে সংবিধানের 4th সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে সাংবিধানিকভাবে শেখ মুজিবুর রহমান সকল দলকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। সকলের এটা কম বেশি জানা আছে, তাই নয় কি? এমনকি শেখ মুজিবুর রহমান তার নিজের যে দল, সেই দলটিকেও নিষিদ্ধ করেছিল। শেখ মুজিব গঠন করেছিল বাকশাল। শেখ মুজিবের পছন্দের 4টি পত্রিকা ছাড়া প্রায় সকল পত্রপত্রিকা সেদিন নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। অপরদিকে আমরা দেখি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এসেই আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, যেটি 1971 সালের 10ই এপ্রিল প্রণীত মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছিল, যেমন সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, মুক্তিযুদ্ধের এই চেতনার আলোকে দেশ পরিচালনা করেছিলেন। সেজন্যই আমরা দেখি বাকশালের পরিবর্তে শহীদ জিয়া চালু করেছিলেন বহুদলীয় রাজনীতি। সকল দলকে দিয়েছিলেন রাজনীতি করার সুযোগ, দিয়েছিলেন যে সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নিয়ে শুধুমাত্র 4টি সংবাদপত্রের ব্যবস্থা করেছিল শেখ মুজিব, দিয়েছিলেন সেই সংবাদপত্রের স্বাধীনতা। প্রবর্তন করেছিলেন বাঙালি জাতীয়তাবাদের বদলে বাংলাদেশি জাতীয়তাবাদ। এখন রং হেডেড শেখ হাসিনার কথা যদি মেনে নিয়ে বলতে হয়, তাহলে তো দল হিসাবে কাদের বৈধতার প্রশ্ন চলে আসে? কেউ কি বলতে পারেন? আওয়ামী লীগের বৈধতার প্রশ্ন চলে আসে। মৌলানা ভাসানী প্রতিষ্ঠিত আওয়ামী লীগ শেখ মুজিব 1975 সালের 25শে জানুয়ারি বিলুপ্ত করে দেবার পর কিভাবে তারা রাজনীতিতে আবার আসলো বা রাজনীতি করার সুযোগ পেল, খুবই সংক্ষেপে আবারও আমি আপনাদের সামনে আজ তুলে ধরব। আপনাদের নিশ্চয়ই অনেকেই সেদিন উপস্থিত ছিলেন যে গত মিটিংয়েও বোধহয় এরকম একটি অনুষ্ঠানে গতবারও আমি আপনাদের সামনে খুব সংক্ষেপে তুলে ধরেছিলাম। অনেকে সেদিন উপস্থিত ছিলেন না, বিশেষ করে তরুণ প্রজন্ম যারা সেদিন মিস করেছিল, তোমাদের সকলের জানার জন্য আজও আমি আবার তোমাদের সামনে সেই তথ্যটি তুলে ধরছি। 1976 সালের জুলাই মাসে সরকার দেশে রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত নেয়। 1976 সালের 1 আগস্ট থেকে দেশে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়।
কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনুমতি দিলেও কোনো রাজনৈতিক দল তো নেই তখন, কারণ ৭৫ সালে শেখ মুজিব আইন করে সংবিধান সংশোধন করে সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে গিয়েছিল। কাজেই সরকার তখন এটি যখন সরকার বুঝতে পারল এবং রাজনৈতিক দলগুলোকে যখন বলা হলো তোমরা রাজনীতি করতে পারো, তখন তারা এই সমস্যাটার কথাটি বলে এবং এই সমস্যার কথাটি বলার পরে কি হলো, সকল রাজনৈতিক দলকে বলা হলো যে ঠিক আছে, আপনারা যারা রাজনীতি করতে চান বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে আপনারা সরকারের নিকট আবেদন করুন। তখন অনেকগুলো রাজনৈতিক দল আবেদন করলো সরকারের কাছে। অনেকগুলো দলের মধ্যে সরকার বিভিন্ন বিষয় বিবেচনা করে 21টি রাজনৈতিক দলকে অনুমোদন দিল আবেদনের ভিত্তিতে। অনুমোদিত আওয়ামী লীগ সহ অনেকগুলো রাজনৈতিক দল আবেদন করল সরকারের কাছে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখনও সেনাপ্রধান এবং একই সাথে অনেকগুলো মন্ত্রণালয়ের দায়িত্বেও তিনি তখন। অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি যখন সেনাবাহিনী প্রধান থাকা অবস্থায় উনি রাজনৈতিক দলগুলোকে অনুমতি প্রদান করলেন, আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলকে অনুমোদন প্রদান করলেন যে তোমরা রাজনীতি করতে পারো। একজন সৈনিকও ধীরে ধীরে গণতন্ত্রের দিকে দেশকে এগিয়ে নিয়ে গেলেন। এখন যুক্তির কথা কি নয়, জিয়াউর রহমানের সকল কাজ যদি অবৈধ হয় তাহলে 1976 সালে যখন তারা অ্যাপ্লিকেশন করে দরখাস্ত করে আবেদনপত্রের মাধ্যমে যে আওয়ামী লীগ রাজনীতি করার অনুমতি চাইল, সেই আওয়ামী লীগেরই কিন্তু সভানেত্রী হচ্ছে শেখ হাসিনা। কাজে শেখ হাসিনার বর্তমান কথা অনুযায়ী যদি বিএনপি অবৈধ হয়, শহীদ জিয়ার শাসনামল যদি অবৈধ হয়, তাহলে যে দরখাস্তের যে সই উনি করেছিলেন সেই সই যদি অবৈধ হয়, তাহলে কে অবৈধ আরও হতে পারে? আওয়ামী লীগ অবৈধ। শুধু তাই নয়, আওয়ামী লীগ মাঝে মাঝেই একটি মিথ্যাচার করে। কি সেই মিথ্যাচার? যে তারা হচ্ছে গণতান্ত্রিক দল, বিএনপি হচ্ছে সেনা ছাউনিতে জন্ম নেওয়া একটি দল। আসেন এবার আমরা দেখি আরেকটু তথ্যের অ্যানালাইসিস করে। আওয়ামী লীগ সহ 21টি রাজনৈতিক দল 1976 সালে শহীদ জিয়ার কাছ থেকে অনুমতি নিয়ে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করে। অপরদিকে 76 সালে অর্থাৎ শহীদ জিয়া যখন সেনা প্রধান, অপরদিকে আমরা দেখি বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস। 1978 সালের 1 সেপ্টেম্বর ঢাকার রমনা রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যাকে আমরা সংক্ষেপে বলি বিএনপি, প্রতিষ্ঠার ঘোষণা দেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। লক্ষ্য করবেন নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, বিশেষ করে তরুণ প্রজন্মের ভাই বোনেরা, তোমরা লক্ষ্য করবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বিএনপি প্রতিষ্ঠার ঘোষণা দেন, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন জনগণের সরাসরি ভোটে নির্বাচিত বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি। 1978 সালের 3রা জুন এই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই নির্বাচনে উনি জয়লাভ করেছিলেন জনগণের সরাসরি ভোটে। এখন জিয়াউর রহমান সামরিক বাহিনীর কর্মকর্তা হওয়ার কারণে যদি বিএনপিকে সামরিক ছাউনিতে জন্ম নেওয়া দল হিসাবে অপপ্রচার চালানো হয়, তাহলে তো এটি আওয়ামী লীগের ক্ষেত্রে আরো অনেক বেশি ভাবে প্রযোজ্য, তাই নয় কি? তাই কি মনে হয়? আচ্ছা, তবে এটা শুধু নিজের ভেতরে রেখে দিলে হবে না, এটা মুখ দিয়ে বলতে হবে, জানাতে হবে। কাকে জানাতে হবে? কোন মানুষকে?
নিশ্চয়ই ব্রিটিশ প্রধানমন্ত্রীকে এটা জানানোর প্রয়োজন নাই। কোন মানুষকে জানাতে হবে? বাংলাদেশের মানুষকে জানাতে হবে। এইটা হচ্ছে 101% কারেক্ট। অ্যাট দ্য সেম টাইম বিদেশিদেরকেও এটা বলতে হবে যখনই সুযোগ পাবেন। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে শেখ হাসিনা যেই দলকে বিক্রি করে আজকে চলছে, সেই দল তো প্রতিষ্ঠা করেছিল আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেই দলকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। শেখ হাসিনার কি উচিত নয় শহীদ জিয়ার কাছে কৃতজ্ঞ থাকা? শহীদ জিয়ার কাছে কৃতজ্ঞ থাকা তার উচিত। কিন্তু কি দেখছি আমরা? বরং আমরা দেখতে পাচ্ছি যে শহীদ জিয়ার কাছে কৃতজ্ঞ না থেকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বরং শহীদ জিয়ার পরিবারের বিরুদ্ধে আরো হয়রানি বা অপপ্রচার চালাচ্ছে। যেমন 2014 সালের 21শে অগাস্ট গুলিস্তানে আওয়ামী লীগের একটি সমাবেশ ছিল, শেখ হাসিনাও সেখানে উপস্থিত ছিল। সেই সমাবেশে একটা খুব খারাপ ঘটনা ঘটে, নৃশংস একটা হামলা হয়। আমরা এই হামলার ব্যাপারে সংক্ষেপে কিছু বক্তব্য আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব। বিভিন্ন পত্রপত্রিকায় যেসব নিউজ এসছে তার ভিত্তিতে আপনাদের সামনে তুলে ধরব। হামলার পরে আমরা কি দেখলাম? হামলার পরে আমরা দেখলাম যে তৎকালীন যে সরকার, 4 দলীয় জোটের যে সরকার ছিল, সেই সরকার দেশীয় যে গোয়েন্দা বাহিনী ছিল তাদের পাশাপাশি এই ইউকে থেকে স্কটল্যান্ড ইয়ার্ডকে আহ্বান জানায়। স্কটল্যান্ড ইয়ার্ড বাংলাদেশে গিয়েছিল সেই ঘটনার তদন্ত করার জন্য। নট অনলি স্কটল্যান্ড ইয়ার্ড, আমরা দেখেছিলাম মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তৎকালীন সরকারের সময় এফবিআইকে আহ্বান জানিয়েছিল সেই ঘটনা তদন্ত করতে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে একটা কথা বলতে হয় যে সেই সময় এই যে স্কটল্যান্ড ইয়ার্ড বলেন, এফবিআই বলেন, তারা গিয়ে প্রথমেই যেটি জানতে চেয়েছিল অনুষ্ঠান স্থল দেখার পরে তারা চেয়েছিল শেখ হাসিনার গাড়িটি দেখতে, যেই গাড়িটি আওয়ামী লীগের বা হাসিনার কথা অনুযায়ী আক্রান্ত হয়েছিল। কিন্তু শেখ হাসিনা বা আওয়ামী লীগ সেদিন তাদেরকে সেই গাড়িটি দেখতে দেয়নি। আচ্ছা, এবার আসেন, আপনাদের কাছে যদি একটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে আজকে যদি হঠাৎ করে আপনারা যখন সন্ধ্যার সময় এই অনুষ্ঠান স্থলে আসলেন, হঠাৎ করে আপনারা জানতে পারলেন যে অনুষ্ঠান স্থল পরিবর্তিত হয়েছে, তো এই পরিবর্তনের সিদ্ধান্তটা আপনাদেরকে কে জানালো, বা আপনাদের কি মনে হয় যে অনুষ্ঠানের এই যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের সিদ্ধান্তটা কে নিবে? কে নিতে পারে? হ্যাঁ, অনুষ্ঠানের অর্গানাইজার। তাহলে অনুষ্ঠানের অর্গানাইজার কে আজকে? যুক্তরাজ্য বিএনপি। তাহলে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে হয় আব্দুল মালিক সাহেব, না হয় জনাব কায়সার সাহেব, তাই তো? ওনারাই তো কেউ এই অনুষ্ঠান স্থল যদি প্রয়োজন হয় পরিবর্তনের, তাহলে পরিবর্তন করবে, তাই না? আমরা 15ই সেপ্টেম্বর 2004 সালে জনাব কাদের সিদ্দিকীর একটি বক্তব্য যা সংসদে উপস্থাপিত করেছিল জনাব কাদের সিদ্দিকী, সেই বক্তব্যে আমরা দেখি জনাব কাদের সিদ্দিকী সংসদের কাছে 1904 সালের 15ই সেপ্টেম্বর, অর্থাৎ 21শে অগস্ট ঘটনা ঘটেছে, তার 2-3 সপ্তাহ পরে, মানে 15ই সেপ্টেম্বর জনাব কাদের সিদ্দিকী সংসদের কাছে জানতে চেয়েছিল যে শেখ হাসিনার জনসভা মুক্তাঙ্গন থেকে কেন বঙ্গবন্ধু এভিনিউতে স্থানান্তর করা হলো। পত্রপত্রিকাগুলো যদি আমরা দেখি সেই সময়কার, দেখতে পাবো যে শেখ হাসিনার এই জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মুক্তাঙ্গনে, যা জিপিওর পাশে এবং যা বাংলাদেশ সচিবালয়ের কিছু দূরে, অর্থাৎ জিপিও এবং সচিবালয়ের মাঝামাঝি একটি জায়গার মধ্যে ঢাকায় মুক্তাঙ্গ অবস্থিত। এই মুক্তাঙ্গনে আওয়ামী লীগের শেখ হাসিনার এই জনসভা অনুষ্ঠানের কথা ছিল এবং সরকার সকল প্রকারের সিকিউরিটি সেখানে নিশ্চিত করেছিল। হঠাৎ করে অনুষ্ঠানের 1 থেকে 1.5 ঘন্টা আগে শেখ হাসিনা সিদ্ধান্ত দেয়, শেখ হাসিনা অনুষ্ঠানে ওই মুক্তাঙ্গনে গিয়ে সবাইকে জানায় যে এখানে না, অনুষ্ঠান হবে তাদের অফিসের সামনে। হঠাৎ করে অনুষ্ঠানটা পরিবর্তন করা হলো, স্থানটি পরিবর্তন করা হলো। এখন নেতৃবৃন্দ, উপস্থিত আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ, আওয়ামী লীগের এই যে মিটিং, এটি পরিবর্তনের সিদ্ধান্ত কি শেখ হাসিনা বা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ছাড়া অন্য কেউ নিতে পারত?
কারো পক্ষে নেওয়া সম্ভব না। আচ্ছা, আসেন এবার দেখা যাচ্ছে যে গত 11 বছরে এখন পর্যন্ত 21শে আগস্ট মামলা তদন্ত করা হয়েছে 3 দফা। দয়া করে নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা আপনারা মনে রাখবেন ইনফরমেশনগুলো। এই মামলায় বিএনপির আমলে গ্রেফতার করা হয় মুফতি হান্নানকে। মঈন ফখরুদ্দিনের সময় এই মামলার দ্বিতীয় দফা তদন্ত শেষে 2008 সালের 11ই জুন হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান সহ 22 জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করা হয়। শুরু হয় মামলার বিচার কাজ। 2008 সালের 29 অক্টোবর থেকে মঈন ফখরুদ্দিনের সময় থেকেই আদালতে মামলার বিচার কার্যক্রম চলতে থাকে বা শুরু হয়। 2009 সালে শেখ হাসিনা ক্ষমতা দখলের পর অর্থাৎ 2009-এর 9 জুন পর্যন্ত বিচার কার্যক্রম চলার সময় পর্যন্ত মোট 64 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল। এর মধ্যে ক্ষমতায় শেখ হাসিনা অধিষ্ঠিত হল। দীর্ঘ 9 মাস কিন্তু এর মধ্যে বিচার চলে গেছে। এখন শেখ হাসিনা নিজের ইচ্ছা মতো মামলায় প্রতিপক্ষের নাম ঢোকানোর জন্য বিচারের কার্যক্রম টোটালি স্থগিত করে দিল বা বন্ধ করে দিল এবং এই মামলার নতুন একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করল। কি তার নাম? ইয়াস, থ্যাংক ইউ সো মাচ যারা উত্তরটা দিয়েছেন। তার নাম হচ্ছে আব্দুল কাহার আকন নামে এক পুলিশ কর্মকর্তা। এই কর্মকর্তা 2001 সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে সে কিশোরগঞ্জে তার এলাকায় গিয়ে নির্বাচনের নমিনেশন নিয়ে নির্বাচন করার চেষ্টা করেছিল আওয়ামী লীগের ব্যানারে চাকরিরত অবস্থাতেই 2001 সালে যখন 4 দলীয় জোট সরকার গঠন করার পরে স্বাভাবিকভাবেই এটি একটি ডিপার্টমেন্টাল এবং দেশের আইন অনুযায়ী সে এই কাহারাকান্দ যে কাজ করেছিল এটা আইনের বিপক্ষে এবং স্বাভাবিকভাবেই সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। পরবর্তীতে হাসিনা যখন ক্ষমতায় আসে সে কোর্ট থেকে 2009 সালে 8 সালে যখন হাসিনা ক্ষমতা আসে কোর্ট থেকে সে তার পক্ষে রায় নিয়ে এসে হাসিনা তখন তাকে সবকিছু দিল এবং দেওয়ার পরে তাকে হঠাৎ করে এই কেসের তদন্ত কর্মকর্তা সে নিয়োগ করল। এখন 2009 সালের 3রা আগস্ট মামলার তদন্ত দায়িত্ব পায় এই কাহার আকন্দ শেখ হাসিনার খুশি মতন চার্জশিট তৈরি করল। 2011 সালের 3ই জুলাই আদালতে সম্পূরক চার্জশিট দেওয়া হলো। প্রথম দফার দায়ের করা চার্জশিটে অভিযুক্ত 22 জনের সঙ্গে শেখ হাসিনা ইচ্ছা অনুযায়ী তারেক রহমান সহ আরো অর্থাৎ আমি সহ আরো 29 জনের নাম অন্তর্ভুক্ত করা হয়। এরপর 2012 সালের 18ই মার্চ আবার সোকল্ড বিচারের নামে প্রহসন শুরু হলো। নেতৃবৃন্দ, একটি লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই বিচার প্রক্রিয়া চলাকালীন সময় এবং বিচার প্রক্রিয়া এমনকি চালুর আগ থেকেই শেখ হাসিনা কিন্তু 21শে আগস্ট ঘটনায় কারা কারা জড়িত সে একটা রায় তার পক্ষে দিয়েই যাচ্ছে, সে নাম বলেই যাচ্ছে অমুক জড়িত, অথচ কোনো তদন্তের পরিপ্রেক্ষিতে সেই নামগুলি সে বলেনি, সে তার মতন করে বলেই যাচ্ছে যাতে করে সে এই বিচার প্রক্রিয়াকে ইনফ্লুয়েন্স করতে পারে। আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে এই মামলার প্রধান আসামি শেখ হাসিনার বর্তমান অবৈধ সরকারের রং-হেডেড শেখ হাসিনার অবৈধ সরকারের প্রতিমন্ত্রী মির্জা আজমের আপন ভগ্নিপতি কে বলবেন কি? জঙ্গি আব্দুর রহমানের ঘনিষ্ঠ বন্ধু মুফতি হান্নানকে দিয়ে 3 দফা স্বীকারোক্তি নেওয়া হয়। প্রথম 2 কিস্তিতে মুফতি হান্নান কিন্তু একবারও আমার অর্থাৎ তারেক রহমানের নাম উল্লেখ করেনি, কিন্তু কাহার আকন্দের নির্যাতনের মুখে জোর করে মুফতি হান্নানকে দিয়ে তারেক রহমান অর্থাৎ আমার নাম উল্লেখ করানো হয়। এরপর যখন পুনরায় বিচারের কাজ শুরু হলো তখন মুফতি হান্নান ভরা কোর্টে একদিন
বাধ্য হলো বলতে যে তাকে নির্যাতনের মাধ্যমে এই নাম বলানো হয়েছে এবং সে এই বক্তব্য প্রত্যাহার করতে চায়। নেতৃবৃন্দ, এবার আমি আরো কিছু সংবাদ বা সংবাদের ভেতরের সংবাদ, অর্থাৎ যে কথাগুলো আপনাদেরকে বলবো প্রত্যেকটি রেফারেন্স অর্থাৎ পত্রপত্রিকা থেকেই আমি আপনাদেরকে জানাচ্ছি, কিন্তু এটি অনেকের দৃষ্টি থেকে হয়তো হারিয়ে গিয়েছিল বা দৃষ্টিতে পড়েনি। কি সেগুলো? 21শে আগস্ট শেখ হাসিনার সমাবেশের হামলায় বিএনপি শীর্ষ নেতাদের ফাঁসানোর চেষ্টা করা হলেও আওয়ামী ওলেমা লীগের আভ্যন্তরীণ কোন্দলের জের নাকি শেখ হাসিনার ইন্ধন, এটি কিন্তু তদন্তের বিষয়। আওয়ামী ওলেমা লীগের আভ্যন্তরীণ কোন্দলের জের আমরা দেখি আসেন। আওয়ামী লীগের ওলেমা লীগের এক গ্রুপের সভাপতি মাওলানা আক্তার হোসেন বোখারি এবং সাধারণ সম্পাদক কাজী মাওলানা আবুল হাসান শেখ শরীয়তপুরী, অপর অংশের সভাপতি মাওলানা ইলিয়াস হোসেন বিন হিলালি, বেশ রয়্যাল নাম না, বিরাট বড় বড় নাম, এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। আওয়ামী লীগের এক অংশের সভাপতি মাওলানা ইলিয়াস হোসেন বিন হিলালি 2000, নেতৃবৃন্দ খেয়াল রাখবেন, 2014 সালের 11ই নভেম্বর গুলিস্তানের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে। সেই সংবাদ সম্মেলনে হিলালি বলে, মাওলানা বোখারির নেতৃত্বে 2004 সালের 21শে আগস্ট শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা করা হয়েছে। মাওলানা বোখারি কিন্তু আওয়ামী লীগের ওলেমা লীগের আরেক গ্রুপের সভাপতি। এটা কিন্তু অন্য গ্রুপেরই আরেকজন তাদের অফিসে বসে সংবাদ সম্মেলনের মাধ্যমে বলছে যে তাদেরই দলের আরেকজন এই কাণ্ডটা ঘটিয়েছে। আসেন আরেকটু আমরা যাই। ওই মামলার বিস্তারিত তথ্য জানতে তিনি মাওলানা বোখারিকে গ্রেফতারের দাবি জানান। 21শে আগস্ট হামলার সঙ্গে আওয়ামী লীগের ওলেমা লীগের সাবেক সভাপতি হাবিবুল্লাহ কাঁচপুরিও জড়িত ছিলেন বলে সংবাদ সম্মেলনে জানান মাওলানা হিলালি। আচ্ছা, 2014 সালের 6ই নভেম্বর কেরানীগঞ্জ এলাকা থেকে, খেয়াল রাখবেন 2014 সালের 6ই নভেম্বর কেরানীগঞ্জ এলাকা থেকে রমনা বটমূলে বোমা হামলার সাজাপ্রাপ্ত আসামি মাওলানা আবু বকর সিদ্দিকীকে গ্রেফতার করে র্যাব। এরপর র্যাব তাকে জিজ্ঞাসাবাদ করলে আবু বকর সিদ্দিকী জানায় মাওলানা ও আওয়ামী ওলেমা লীগের একাংশের সভাপতি মাওলানা আক্তার হোসেন বোখারির নেতৃত্বে সে 2004 সালের 21শে আগস্ট শেখ হাসিনার সমাবেশের বোমা হামলায় অংশ নেয়। কিভাবে সে ওই হামলায় অংশ নিয়েছিল আবু বকর র্যাবের কাছে 161 ধারায় স্বীকারোক্তি দেয়। সে জানায় 2004 সালে আবু বকর ছিল কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়া মাদ্রাসায় ছাত্র। সে সময় ফরিদপুরের কাজল আহমেদ নামে তার পূর্ব পরিচিত এক ব্যক্তি তাকে 21শে আগস্ট ঢাকায় আসার আহ্বান জানায়। কাজলের কথা মতো আবু বকর 21শে আগস্ট সকাল 10টায় গুলিস্তান এসে পৌঁছে। সেখানে কাজল তাকে রিসিভ করে প্রথমে একটি হোটেলে খাওয়া দাওয়া করায়। এরপর তারা প্রেস ক্লাবের সামনে মিটিং করে। মিটিংয়ে উপস্থিত ছিলেন আওয়ামী ওলেমা লীগের একাংশের সভাপতি মাওলানা আক্তার হোসেন বোখারি এবং জয়দাপুর বাস টার্মিনাল জামে মসজিদের ইমাম এবং ওলেমা লীগের বোখারি অংশের সাধারণ সম্পাদক মাওলানা কাজী আবুল হাসান শেখ
শরীয়তপুরী। আবু বকর র্যাবকে আরও জানায় 21শে অগস্ট তারা বঙ্গবন্ধু এভিনিউতে ওলেমা লীগের ব্যানারে মিছিল বের করে। মিছিলে জয় বাংলা, শেখ হাসিনা তুমি এগিয়ে চলো এইসব স্লোগান দিয়ে এগিয়ে যেতে থাকে। মিছিলে নেতৃত্ব দেয় ওলেমা লীগের সভাপতি মৌলানা আক্তার হোসেন বোখারি এবং ফরিদপুরের আরেক সন্ত্রাসী কাজল। সমাবেশে যখন শেখ হাসিনা বক্তব্য দিচ্ছিল তখন তারা সভামঞ্চের সামনে ব্যারিকেডের 4-5 হাত দূরে অবস্থান নেয়। ঠিক সে সময় ওলেমা লীগ নেতা আক্তার হোসেন বোখারি সহ অন্য নেতারা সমাবেশের চারপাশে অবস্থান নেয়। শেখ হাসিনার বক্তব্য শুরু হওয়ার কিছুক্ষণ পরই ট্রাকের মঞ্চের সামনে মুহুর্মুহু গ্রেনেড বিস্ফোরিত হতে থাকে। মিশন শেষে আবু বকর পুনরায় কিশোরগঞ্জে ফেরত চলে যায়। আবু বকরের স্বীকারোক্তির এই কথা আপনারা কি দেখতে চান? আপনারা কি দেখতে চান? আচ্ছা, যদি দেখতে চান তাহলে 2014 সালের 7ই নভেম্বর, 2014 সালের 6ই নভেম্বর আবু বকর সিদ্দিকী এই কথাগুলো বলেছিল। 2014 সালের 7ই নভেম্বরে বাংলাদেশের যেগুলো বড় বড় পত্রিকা আছে সেই পত্রিকাগুলো ঘাটেন, এই নিউজটি দেখতে পাবেন। 2014 সালের 7ই নভেম্বরের সংখ্যাগুলো বের করুন, তাহলেই জানতে পারবেন, দেখতে পারবেন। এবং এটির ভিডিও ক্লিপিংও আছে, ভিডিও ক্লিপিংটি আমরা রেখে দিয়েছি, সময় মতন এটি আমরা বের করব। এখন কথা হচ্ছে, আসলেই কি শেখ হাসিনা বা আওয়ামী লীগ 21শে অগস্টের সঠিক তদন্ত তারা করতে চায়? এই ঘটনাগুলো যদি কারেক্ট হয়ে থাকে, কারণ সেই সময় এই আবু বকর যে কথা বলেছে সেই সময় আওয়ামী লীগ ক্ষমতায়, শেখ হাসিনা ক্ষমতায়, র্যাব তার, পুলিশ তার, সবই তো তাদের, কিন্তু সেই র্যাবের আন্ডারেই এই কথাগুলো সে বলেছে এবং সেই র্যাবই কিন্তু এই তথ্যগুলো প্রকাশ করেছে। র্যাবের কমান্ডার মুফতি মাহমুদ খান 6ই নভেম্বর প্রেস কনফারেন্সের মাধ্যমে র্যাব অফিসে এই তথ্যগুলো জানিয়েছে। এখন আমি মনে করি না যে আসলে আওয়ামী লীগ বা শেখ হাসিনা এই ঘটনার সঠিক তদন্ত চায়, কারণ এই ঘটনার যদি সঠিক তদন্ত হয় এবং ঘটনার সত্যতা যদি বের হয় তাহলে দেখা যাবে এই ঘটনাটি তারা নিজেরা ঘটেছিল, শেখ হাসিনাও এর সাথে ইনভলভ, তৎকালীন সরকারকে বিব্রত করার জন্য। এবং শুধু তাই নয়, এই 21শে অগস্ট ঘটনায় যতগুলো মানুষ মারা গিয়েছিল সেই সকল হত্যাকাণ্ডের দায় দায়িত্ব সোজা চলে আসে শেখ হাসিনার উপরে। তাদের অফিসেই তো তাদের ওলেমা লীগের লোকজন বলছে যে এ অমুকে করেছে, তমুকে করেছে। কই, তাহলে কেন তারা সেগুলো তদন্ত করছে না? তাহলে কেন সেগুলো তারা খতিয়ে দেখছে না? র্যাব পুলিশ তখন খতিয়ে দেখছে না? আমরা এখানে কি করলাম এই বলে র্যাব পুলিশ ওখান থেকে বাংলাদেশ থেকে বসে বলে সব বলে দিচ্ছে তারা। এইটি কি তারা বের করতে পারে না? কারণ এই জন্যই তারা বের করতে পারে না বা বের করতে চায় না, কারণ এইটি যদি বের হয়ে যাবে, আসল ঘটনা বের হয়ে যাবে যে এর সাথে আওয়ামী লীগ জড়িত, আওয়ামী লীগের লোকজন জড়িত। শুধু তাই নয়, এর সাথে শেখ হাসিনা নিজে জড়িত। কারণ সেদিন আওয়ামী লীগের সেই সভাটি, সেই মিটিংটি শেখ হাসিনার নির্দেশেই মুক্তাঙ্গন থেকে তাদের পার্টি অফিসের সামনে করা হয়েছিল, কারণ এই ঘটনাটাই তারা ঘটাবে বলেই এই কাজটি তারা সেদিন করেছিল। আসেন, গত 11ই জানুয়ারি রং হেডেড শেখ হাসিনা আরেকটি কথা বলল। কি কথা বলল? যে খালেদা জিয়া, তারেক রহমান বিডিআর বিদ্রোহের সাথে জড়িত। এই কথাটার জবাব দেবার আগে আমি মনে করি যে শেখ হাসিনা দেশের কতগুলো সেন্সিটিভ বিষয় নিয়ে এত বেশি কথা বলছে যা খুবই অন্যায় এবং যা বহু মানুষকে পীড়া দেয়, এবং এটি খুব একটা রং মেসেজ যাচ্ছে। একই সাথে আমি আরেকটি বিষয় মনে করি যে শেখ হাসিনার এই কথাবার্তা থেকে আমার মনে হয় যে জাতিসংঘের তত্ত্বাবধানে শেখ হাসিনার একটা চিকিৎসা করা হোক, যে দেখা হোক যে শেখ হাসিনা কি আসলেই মাথাটা খারাপ হয়ে গেছে, নাকি মাথাটা কি আসলেই খারাপ হয়ে গেছে, নাকি এইসব বলে
সে অন্য কোনো কিছু আড়াল করার চেষ্টা করছে। কারণ এটি আওয়ামী লীগের অভ্যাস। আওয়ামী লীগের যদি হিস্ট্রি পড়েন দেখবেন এটি তাদের অভ্যাস, এটি তাদের প্র্যাকটিস। এই বিডিআর বিদ্রোহে 2009 সালের ফেব্রুয়ারি মাসে বিদ্রোহের নামে কিন্তু সেদিন বাংলাদেশের আর্মির প্রায় 57 জন অফিসার সহ 74 ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এই ঘটনাটা নিয়ে আমি মনে করি না শেখ হাসিনার কোনো রকম ছেলে খেলা করা উচিত। প্রশ্ন হলো, বাংলাদেশের ইতিহাসে এত বড় একটি নৃশংস ঘটনা তদন্ত আওয়ামী লীগ কিন্তু কাকে দিল? সেই কাহার আকন্দকে। আচ্ছা, এটি হলো 1 নম্বর প্রশ্ন, যে কাহার আকন্দকে কেন দিল। দ্বিতীয়ত হচ্ছে, শেখ হাসিনা যদি মনেই করে থাকে যে ওই ঘটনার সঙ্গে আমি এবং আমার মা খালেদা জিয়া জড়িত, তাহলে ঘটনার সাথে সাথে শেখ হাসিনাকে এই তথ্যটা তদন্তকারী যারা টিম ছিল বা অফিসার ছিল তাদেরকে কি দিয়েছিল? এরকম ঘটনা কি সে বলেছে? দেয়নি। তার মানে সে কনসিল করেছিল। ঠিক আছে, ধরে নিলাম তর্কের খাতিরে সে এই শেখ হাসিনার বলা তথ্য যদি কারেক্ট হয়ে থাকে, তর্কের খাতিরে ধরলাম, তাহলে কি সে ঘটনা, সে কি তথ্যটা কনসিল করেনি? তদন্ত টিমকে দিল না কেন? আচ্ছা, তদন্ত টিমকে যদি দিয়েও থাকে, তদন্তকারী টিম কি এই ঘটনার কোনো সত্যতা পেয়েছে? সত্যতা পেয়ে থাকলে তারা এতদিনেও কেন কিছু বলল না? আজকে তো অনেকগুলো বছর পার হয়ে গেছে। আচ্ছা, আসেন, এই যে তাহলে শেখ হাসিনা এত বছর, ঘটনার এত বছর পরে এই কথাটা বলল, যে কতবার ফোন করেছি আমি? আচ্ছা, হ্যাঁ, 45 বার, 45, আচ্ছা হলোই বা 45, 46। তো এই যে কনসিল করলো, তদন্তকারী টিমকে দিল না, তদন্তকারী টিম এটা তদন্ত করে দেখলো না কতটুকু সঠিক বা বেঠিক। এই যে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, তর্কের খাতির ধরে একটা ইনফরমেশন তাদের মনে হচ্ছে এটা ইম্পর্টেন্ট, তারা দিল না, এবং তাতে কি হলো? তাতে 150 জন মানুষের ফাঁসি হয়ে গেল, তাতে প্রায় 200-250 মানুষের যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেল। তাহলে এই ফাঁসিগুলোর দায় দায়িত্ব কে নেবে? শেখ হাসিনাকে নিতে হবে। এই ফাঁসিগুলো, যে 150 জন মানুষের যে ফাঁসি হয়ে গেল তথাকথিত বিচারের নামে, এই ফাঁসির দায়িত্ব নিতে হবে, এই মানুষগুলোকে হত্যার দায়িত্ব নিতে হবে শেখ হাসিনাকে। আমরা কি দেখলাম? আমরা দেখলাম এই যে জেনারেল মঈন তার লেখাতেই বলেছে যে ঘটনার সাথে সাথে সে যখন শেখ হাসিনার কাছে গেল, গিয়ে দেখে শেখ হাসিনা হাস্য মুখে, হাস্য রসে সে তার কিছু মন্ত্রী নিয়ে সে চা খাচ্ছে। তো এখন চা খাচ্ছে, তো তদন্তকারী টিম কি কখনো এই তথ্যটা যাচাই করে দেখেছে শেখ হাসিনা এত হাস্য উজ্জ্বল কেন ছিল, উৎফুল্ল কেন ছিল? অথবা তারা যদি মনেই করে মঈন মিথ্যা কথা বলেছে, জেনারেল মঈন মিথ্যা কথা বলেছে, তাহলে জেনারেল মঈনের বিরুদ্ধে তারা কি কোনো ব্যবস্থা নিয়েছে? আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। আসেন এবার সেনাবাহিনী, আমরা জানি ঘটনা 2 ঘন্টার মধ্যে, 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে আমরা দেখেছি, সেই সময় টিভিতে দেখেছি, পত্রপত্রিকায় দেখেছি, সেনাবাহিনী প্রায় 2 ঘন্টার মধ্যে, ঘটনা ঘটার 2 ঘন্টার মধ্যে সেনাবাহিনী রেডি হয়ে গিয়েছিল। তো সেনাবাহিনী যখন রেডি হয়ে গিয়েছিল, তাহলে সেনাবাহিনীকে কেন পিলখানার মধ্যে ঢুকতে দেওয়া হলো না? কেন রেস্কিউ করতে দেওয়া হলো না সেই মানুষগুলোকে? আচ্ছা, আসেন, আওয়ামী লীগে শুনি অনেক রাঘব বোয়াল বড় বড় লিডার আছে, শুনি না তাদের? আচ্ছা, তাহলে যদি এত বড় বড়ই নেতা থাকে, তাহলে সেই জঙ্গি আব্দুর রহমানের শ্যালক কে? মির্জা আজম আর নানক, এদের মতন এরকম জুনিয়র নেতাদেরকে কেন ভিতরে ঢুকতে দেওয়া হলো তাদের সাথে কথা বলার জন্য? এত বড় বড় বাগা বলে নেতা আছে তাদেরকে না দিয়ে এরকম জুনিয়রদেরকে দেওয়া হলো কেন? আসেন, কেন শেখ হাসিনা এত টাইম পাস করছিল, এবং কেন টাইম পাস করার মাধ্যমে এই যে এত সংখ্যক অফিসারকে মারার পরেও ওটার ভিতরে থেকে 100 লোক বের হয়ে গেল, কিন্তু কোনো রকম পাহারার ব্যবস্থা করা হলো না? ওই যে মানুষগুলো 100 মানুষ, আমরা টিভির পর্দায় দেখেছি যে পিছন দিক থেকে 100 মানুষ লাইন ধরে ধান ক্ষেতের উপর দিয়ে যেভাবে হেঁটে যায় ওইভাবে হেঁটে পার হয়ে চলে যাচ্ছে, ওর ভিতরে যে হত্যাকারীরাও পার হয়ে চলে গেল না, তার কি গ্যারান্টি আছে? শেখ হাসিনা কেন ওই জিনিসটাকে বন্ধ করলো না?
কেন বন্ধ করলো না শেখ হাসিনা ওই জিনিসটাকে? শুধু তাই নয়, সেনাবাহিনীতে জঙ্গি রয়েছে এবং তাদেরকে দমন করতে হবে। 2008 সালের নভেম্বর মাসে একটি বিদেশি ম্যাগাজিনে শেখ হাসিনার পরিবারের এক অ্যাডভাইজারের একটি আর্টিকেল প্রকাশিত হয়েছিল। তথ্য বাবা, আচ্ছা, তো আর্টিকেল প্রকাশিত হয়েছিল শেখ হাসিনার ছেলের। এবং খেয়াল করে দেখবেন, এই আর্টিকেল প্রকাশিত হওয়ার কয়েক মাসের ভিতরে এই সেনাবাহিনী বা সেনা অফিসার নিধন যজ্ঞের এই ঘটনাটি ঘটে। আমরা কি ধরে নিব যে এই আর্টিকেলের সাথে, এই আর্টিকেলের লেখকের সাথে এই ঘটনার কোনো যোগসূত্র আছে? নিশ্চয়ই থাকতে হবে। না হলে এই যে কারণগুলো বললাম, একটারও কেন সুরাহা হলো না, একটারও সঠিক উত্তর কেন আজ পর্যন্ত তারা দিতে পারলো না? তাহলে কি আমরা ধরে নিব যে 21শে আগস্ট ঘটনায় যেভাবে আওয়ামী লীগের ওলেমা লীগ জড়িত, অর্থাৎ বলা যায় যে শেখ হাসিনা নিজেই জড়িত, তাহলে কি আমরা ধরে নিব যে একইভাবে বিডিআর ঘটনার সাথেও শেখ হাসিনা জড়িত? এবং কি বললেন, আরেকটা কি বললেন এখানে, যে এই যে আর্টিকেলের লেখক, এই যে বিদেশি ম্যাগাজিনে যে তার ছেলে, এইখান বিডিআরের ঘটনা মা ছেলে দুইজনেই জড়িত, ধরে তো নিতেই হবে, কারণ পয়েন্টে তো যুক্তি তো মিলে যাচ্ছে। কেন অস্বাভাবিক পরিস্থিতি জানানোর পরেও, জেনারেল শাকিল যখন বিডিআরের ভিতরের অস্বাভাবিক পরিস্থিতি জানানোর পরেও শেখ হাসিনা কোনো পদক্ষেপ গ্রহণ করল না? কেন দিনভর খুঁজে খুঁজে নৃশংস কায়দায় সেনা কর্মকর্তাদের হত্যা করা হলো, খোদ ঢাকা সিটির ভিতরে? এখন এতদিন পর এসে লন্ডন থেকে তারেক রহমান কতবার তার মাকে ফোন করলো, এই তথ্য দিয়ে আর যাই হোক বাংলাদেশের মানুষের দৃষ্টি ভিন্ন খাতে ফেরানো যাবে না। আজ হোক, কাল হোক, দুদিন পরেই হোক, শেখ হাসিনাকে 21শে আগস্টে যেই সব মানুষ মারা গেছে তাদেরকে হত্যার দায় দায়িত্ব নিতে হবে। আজ হোক, কাল হোক, 2 মাস পরে, 2 বছর পরেই হোক, বিডিআর ঘটনায় যে মানুষগুলোকে হত্যা করা হয়েছে, বিডিআরের ঘটনায় বিচারের নামে যে প্রহসন করে 150 মানুষকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে, এই হত্যার দায় দায়িত্ব শেখ হাসিনা এবং তার অ্যাডভাইজারকে গ্রহণ নিতে হবে। আজ হোক, 2 দিন পরেই হোক, হেফাজত ইসলামের যে সকল শয় হাজার হাজার মানুষকে সেদিন রাতে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, তার দায় দায়িত্ব শেখ হাসিনাকে নিতেই হবে। কারণ যেদিন হেফাজত ইসলামের ঘটনা ঘটে, সেই সময় শেখ হাসিনার তথাকথিত যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, ওই যে কি পিলার ঝাঁকা দেয় যায়, কি নাম, ওই অবৈধ মন্ত্রী নিজেই বলেছিল যে আমরা সকল কিছু শেখ হাসিনার সরাসরি তত্ত্বাবধানে নির্দেশ পালন করছি। অর্থাৎ তার মানে প্রমাণ হলো হেফাজত ইসলামের যেই মানুষগুলো মারা গেছে শেখ হাসিনার নির্দেশেই মারা গেছে। কাজে এই হত্যাকাণ্ডের দায়িত্ব তাকে নিতে হবে। শেখ হাসিনাকে দায়িত্ব নিতে হবে ইলিয়াস আলী গুম হওয়ার। শেখ হাসিনাকে দায়িত্ব নিতে হবে আজ পর্যন্ত আমাদের যে প্রায় 1200-র মতন নেতাকর্মী নিখোঁজ হয়েছে, তাদের গুম হওয়ার দায় দায়িত্ব শেখ হাসিনাকে নিতে হবে। কাজেই শেখ হাসিনা এত সহজে তুমি ছাড় পেয়ে যাবে এটি হতে পারবে না। যেভাবে বাংলাদেশের বুকে যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করেছিল, বাংলাদেশে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেভাবে গণতন্ত্রের বীজ বপন করেছিল, মানুষের ভোটের অধিকারকে প্রায় প্রতিষ্ঠিত করেছিল, সেই সকল অধিকারকে আজকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এই অধিকারগুলোকে নষ্ট করেছে, ধ্বংস করে দিয়েছে। আজ বাংলাদেশের বুকে শুধুমাত্র একটি রাজনীতি, তা হচ্ছে হত্যার রাজনীতি, তা হচ্ছে গুমের রাজনীতি, তা হচ্ছে খুনের রাজনীতি। কাজেই হত্যার রাজনীতি, গুমের রাজনীতি, খুনের রাজনীতি চলতে পারে, বেশি দিন চলবে না। তাই আজকে শহীদ জিয়ার এই ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে আমার বাংলাদেশ সহ
বিএনপির লক্ষ কোটি যে নেতাকর্মী রয়েছে, সমর্থক রয়েছে, ভোটার রয়েছে, তাদের সকলের কাছে আহ্বান থাকবে, আসুন আসুন আমরা সময় মতন, পরিস্থিতি মতন, সুযোগ মতন আবার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের মানুষের অধিকার আদায় করব। যেভাবে শহীদ জিয়া বাংলাদেশের বুকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন, যেভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে এনেছিলেন, এবার লক্ষ কোটি নেতাকর্মীর দায়িত্ব, লক্ষ কোটি তরুণ প্রজন্মের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষের অধিকারকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করা, এই অবৈধ এই স্বৈরাচার সরকারের হাত থেকে বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব মুক্ত করা। এই আশাবাদ ব্যক্ত করে আজকে বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে।